আমি খারাপ মানুষ উমকি হেমে যে গেদা কোনে গেছিলি তো উটকাতেই তো শেষ হয়ে গেলাম। সিরাজগঞ্জের ভাষা দিয়েই নাটক বেশি করার চেষ্টা করি। সিরাজগঞ্জের লোকাল লোক ছাড়া এই টান এভাবে দেওয়া সম্ভব না। ঈদ মোবারক সবাইকে। আজকে দিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গঞ্জের কথা পেজের এক নতুন আড্ডা। এই স্পেশালিটিকে আরও বাড়িয়ে দিতে আমাদের সাথে আছে সিরাজগঞ্জের গর্ব, সিরাজগঞ্জের কৃতি সন্তান, নাট্য অভিনেতা তারিক স্বপন স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। ঈদ কেমন কাটল? আমরা এখন যারা সংসার পরিচালনা করি তাদের ঈদ বলতে এক ধরনের জুলুম বলা হয়। অনেকের ক্ষেত্রে এটা, আবার অনেকের ক্ষেত্রে না। তো তারপরে যেহেতু গ্রামের বাড়ি, এখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা, এখানে এসে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে বেশ ভালো একটা সময় কাটলো। অভিনয় জগতে আপনার শুরুটা কেমন ছিল আসলে? অভিনয় জগতে আমি যখন খুব ছোট, ক্লাস 4-এ পড়তাম, তো তখন অভিনেতা জাহিদ হাসান অলরেডি সে ঢাকায় চলে গেছে। সিরাজগঞ্জে উনি থিয়েটার কাজ করতো। মূলত ওনাকে দেখেই, ওনার পথ অনুসরণ করেই আমি একটা গ্রুপে যোগ দিই। গ্রুপের নাম ছিল অনুস্বর থিয়েটার। তো ওই খুব অল্প বয়সেই আমি কিন্তু অনুস্বর থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, মানে ডিরেক্টরের মনোযোগ আকর্ষণ করি এবং ওনার সাথে অ্যাসিস্ট করেছি বেশ কয়েকটা নাটকে। এবং অনুস্বর থিয়েটার একসময় ভ্যানিশ হয়ে যাওয়ার পর আবার প্রসূন থিয়েটার তৈরি হয়, যেটা মাহবুব এ খোদা টুটুল ভাই, ওনাকে আমি স্যালুট জানাই এই কারণে যে এই বাংলাদেশে একটা থিয়েটার করা যতটা সহজ, টিকিয়ে রাখা তার চেয়ে অনেক 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 গুণ বেশি কঠিন। সেই কঠিন কাজটা উনি করছেন এবং এই গ্রুপের বয়সও প্রায় 34 বছর পার হয়ে গেল আর কি। অনুস্বর থিয়েটার, প্রসূন থিয়েটার, যেটা এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই গ্রুপেও আমি অনেকগুলো নাটকের ডিরেকশন দিয়েছি, এই গ্রুপের অনেকগুলো নাটকে কাজ করেছি। এইখান থেকে তারপরে ঢাকাতে যাই। সিরাজগঞ্জে আপনার শৈশব কেমন কেটেছিল তার একটু অংশ যদি জানাতেন। আমার শৈশব খুবই কষ্টে কেটেছে এই কারণে যে আমি খুব ছোটোবেলায় আমার বাবা মারা যায়। আমরা 5 ভাই তো ছিলাম, আরও খালাতো ভাই, মামাতো ভাই এসেও আমাদের বাড়িতে থাকতো। এবং ওই সময় ধরেন যে বাবা না থাকলে যে আর্থিক দৈন্যদশা তৈরি হয়, ওইটার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। আমার বড় 3 ভাই সংসারের সচ্ছলতা দেখেছে, আমি দেখিনি, আমি আর আমার ছোটোটা আর কি। তো ওই সময় আমরা অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক যুদ্ধ করে মানুষ হওয়ার চেষ্টা করেছি। পরিপূর্ণ মানুষ এখনও হতে পারেনি, কিন্তু শৈশবটা বেশ কষ্টে কেটেছে আমাদের। এখন পর্যন্ত মোট কতগুলো নাটক করেছেন? এটা 1000 খানেক পার হয়ে গেছে। কারণ আমি ধরেন যে 2000 সালে আমার প্রথম নাটক অনিয়ার যায়। 3000 সাল থেকেই, মানে কি 2003 সাল থেকেই আমার হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে 3টা 4টা 5টা 6টা 8টা সিরিয়াল মানে আছেই। আর 1 ঘন্টা নাটক ওই তুলনায় কম, তবে 1 ঘন্টা নাটকও 500-র মতো হয়ে গেছে। নাটকের সেটে এমন কোনো অভিজ্ঞতা আছে যে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা নিয়ে মজার সাক্ষী? এটা আমাদের সিরাজগঞ্জেরই আরেকজন কৃতি সন্তান আছেন এই চৌরাস্তার, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম মুক্তা, কিন্তু ফিল্মে ওনাকে চেনে হচ্ছে জোসেফ শতাব্দী। তো শতাব্দী ভাই একটা ছবি লিখেছিল, ওটার নাম হচ্ছে পাওয়ার। তো পাওয়ার ছবিতে আমি নোয়াখালীর ভাষাও করেছি একটা দৃশ্যে, আবার সিরাজগঞ্জের ভাষাও ছিল। তো ওই স্ক্রিপ্টে উনি যখন লিখে গেছে গেদা কোনে গেছিলি, তখন উটকাতেই তো শেষ হয়ে গেলাম। তো ওই যিনি ডিরেক্টর মনোয়ার খোকন, উনি টু এটা উচ্চারণ করতে পারলো না এবং শেষে সে ওনাকে ফোন দিল যে কী রে ভাই, এটা কী লিখছিস? তো বলছে যে তুই এটা বুঝবি না, ওরে দে, ও পরে ও করে দেবে এটা। তো যখন আমি বললাম যে ভাই এখানে লেখা আছে যে গেদা কোনে গেছিলি রে, তখন উটকাতে মরে গেলাম। বলছে উটকাতে কী? উটকাতে হচ্ছে খুঁজতে ছেলে, ভাই বন্ধু তুমি কোথায় গেছিলাম, তোমার অনেক খোঁজাখুঁজি করছি, এর মিনিটাই দাঁড়ায়। ওরে বাপ রে বাপ, তোমাদের সিরাজগঞ্জে তো অদ্ভুত সব ভাষা। একটা সময় ছিল যখন নাটক খুব জনপ্রিয় ছিল, তখন মিডিয়া তেমন ছিল না, কিন্তু বর্তমানে মিডিয়ার প্রচলন অনেক বেড়েছে।
আপনার মতে কি নাটকের প্রচলন কি কমেছে না বেড়েছে? এটি হচ্ছে যে যে জিনিসটা খুব সহজে আমরা হাতে পাই সেই জিনিসের মূল্য কিন্তু আমরা দিতে জানি না। যেমন আমরা ভাত খেয়ে বাঁচি, কিন্তু মদের প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, কারণ এটা হাত হাত চাইলে আমরা পাচ্ছি না। অনেকে আছে না যে মদের জন্য পাগলই হয়ে যায়। তো আগে যেমন একটা চ্যানেল ছিল বিটিভি, এই বিটিভিতে যে নাটকীয় হতো সারা দেশের মানুষ দেখতো, এবং যেহেতু ডিজিটাল ছিল না, পুরো পৃথিবীর সমস্ত সংস্কৃতি হাতের মধ্যে ছিল না, আমরা দেখতে পেতাম না। তো তখন যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণটা এখন স্বাভাবিকভাবে আর নেই কিন্তু, কারণ এখন প্রত্যেকের হাতে মোবাইল, সে নিজে ভিডিও করে নিজেকে দেখছে। আগে যেমন জাহিদ ভাই, তকির ভাই রাস্তাতে হেঁটে গেলে মানুষ এরকম কাঁপতো, বিশেষ করে মেয়েগুলো, যে ইরি বাবা এত বড় একজন সুপারস্টার হেঁটে যাচ্ছে। এখন কিন্তু আর ওইটা ওইভাবে নাই। তারপরেও শিল্পের অসীম শক্তি, যারা জ্ঞানী এবং যারা গুণী, যারা বোঝে, তারা আবার ওই সম্মানটা এখনও দেয় শিল্পীদের। শিল্পের শক্তি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? শিল্পের অসীম শক্তি বলতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে আমরা বর্তমান সভ্য সমাজে মানুষের ভেতরে যতটুকুই প্রেম, প্রীতি, ভালোবাসা, মানবিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি মানুষের কী ধরনের আচরণ হওয়া উচিত, এই সব কিছু কিন্তু শিল্পের অবদান। এবং শিল্প মানুষকে ভাবতে শেখায়, মানুষকে মানবিকতা শেখায়, অনেক কিছু শেখায়। ধরেন যে একজনকে যদি বলা যায় যে আপনি নাকি স্বপ্নে দৈত্য দেখছেন, সে বলছে হ্যাঁ আমি কালকে রাতে দেখি যে 3টা দৈত্য আমার কাছে আসছিল। তো দৈত্য দেখতে কেমন, ও যে দৈত্যের রূপটা দেখাবে ওইটা হচ্ছে আলিফ লায়লার দৈত্য। কারণ আলিফ লায়লার আগে দৈত্য আসলে কেমন, ফুল গাছের মতো, মানুষের মতো, না কি ওর বড় বড় দাড়ি থাকবে, ওর টাক মাথা থাকবে, এটা শিল্প দেখায় দিছে মানুষকে, ওইটাই বিশ্বাসযোগ্য করে তুলছে। যে শিল্প এমন একটা জিনিস যে এটা একটা মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে দিতে পারবে, একটা সত্যকে মিথ্যা রূপান্তরিত করে দিতে পারবে। এবং মানুষের মনোজগতে শিল্প কিন্তু প্রচণ্ড রকম প্রভাব বিস্তার করে। আপনার সিরাজগঞ্জে যে শৈশব কেটেছে তার কিছু একটা অংশ জানতে চাই। আমি ছোটোবেলা থেকে খুব শান্ত স্বভাবের ছিলাম। আমার মনে আছে যে আমাকে নিয়ে আমার মা বাবার কখনো বিচার সালিশে ওভাবে যেতে হয়নি। আর শৈশব বলতে যে ক্লাস 4-এর একটা ছেলে যখন একটা থিয়েটারে ঢোকে, এটা একদিন আমার মা আমার পেছনে পেছনে যাচ্ছিল যে ও খাওয়া দাওয়া করে 3টার দিকে কোথায় বের হয়। তো দেখে যে হাঁটতে 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 আমি রেল স্টেশন পার হয়ে রেলওয়ে কলোনির ভেতরে ব্রিটিশদের আমলে একটা আপনার ছিল, স্টেজ ছিল আর কি, বড় একটা অডিয়েন্স সহ, যেখানে যাত্রা মঞ্চায়িত হতো। তো উনি জানালেন যে দেখে যে আমি ঘরে ঝাড়ু দিচ্ছি, ওখানে পানি ছিটিয়ে দিচ্ছি, তো দেখে চলে আসছে। তাই বলছে, তুই আমাকে প্রশ্ন করছো তুমি ওখানে কেন গেলা, ওখানে কী হচ্ছে? আমি বললাম যে ওখানে নাটক হচ্ছে, আমরা মঞ্চ নাটক করি। তো তারপরে উনি যখন দেখলো যে আমাদের এলাকাটা কিন্তু ভালো না, এবং সিরাজগঞ্জে একটা সময় কোনো পুলিশ 6 মাস থাকতে চাইতো না, মানে আল্লাহর 30 দিন এই গ্রামের সাথে ওই গ্রামের মারামারি, ওই গ্রামের সাথে ওই গ্রামের মারামারি, একটা বিধিখিচ্ছ অবস্থা। এবং সিরাজগঞ্জে দেখবেন যে মানুষের মতো মানুষ হয়, সে অনেক ভালো মানুষ হয়, আর যে খারাপ এখানে থাকে লোকাল, এরা কিন্তু চাকরি বাকরি করতে চায় না, এরা একটু মাস্তানি করবে, একটু ডাব্বা, যমুনার তীরে ডাব্বা ফেলবে, কন্ট্রাক্টারি করবে, মারামারিটার মধ্যে থাকে। তো ওইখান থেকে দেখছে যে আমাদের ছেলেটা নাটক করার কারণে ওর আচরণ, ব্যবহার, ওর কথাবার্তা আলাদা, যে কারণে আমার মা উনি আমার পথনাটক দেখার জন্য রাস্তার দ্বারায় উনি পথনাটক দেখতো, এবং প্রত্যেকটা মঞ্চ নাটক উনি যেয়ে দেখতো আর কি মঞ্চে। এবং আমি বলবো যে আমার নাটকে যে আমার মার অনেক বড় একটা ভূমিকা ছিল, যে এখানে আমি কাজ করি, মানে ওনার কাছে এমনিতে তো চিরঋণী, তারপরে নাটকের ক্ষেত্রেও ওনার ভূমিকা অসীম ছিল। এবং আমাদের এই যে প্রসূন থিয়েটার এখনও চলমান, সেই থিয়েটার থেকে কিন্তু ওনাকে আপনার একটা সংবর্ধনাও দেয়া হয়েছিল, যে উনি আমাদের কর্মী না, কিন্তু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে উনি পিঠা হলেও বানায় নিয়ে আসতো,
বা আমাদের সাথে কর্মীদের মতোই অনেক কাজে সম্পৃক্ত ছিল। নাট্য জগতের কিছু সম্পর্কে যদি বলতেন। নাট্য জগৎ এটা আসলে ধরেন যে পৃথিবীর প্রতিদিনের পরিবর্তনের সাথে সব কিছুর পরিবর্তন ঘটে। এক এক যুগে এক একটা ব্যবসা চাঙ্গা দেয়, এক এক যুগে এক একটা জিনিস কিন্তু ফোকাস হয়। ধরেন যে আগে নাটক এবং সিনেমার যে আপনার ব্যাপ্তি বা মানুষের ভেতরে যে উৎসাহ উদ্দীপনা বা যারা ওখানে কাজ করতো তাদের মধ্যেও যে ধরনের শ্রদ্ধা ভক্তি নিয়ে কাজ হতো, এখন হয় না। এই কারণে যে এই যুগে এসে যখন ধরেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা 300 কোটি 600 কোটি 1200 কোটি টাকার ফিল্ম বানাচ্ছে, সেখানে আমরা 1 কোটি ফিল্ম বানাতে পারছি না। তো যে কারণে নাট্য অঙ্গনে এবং ফিল্ম তো প্রায় ধ্বংসের পথে। সাকিব ভাই কিছু কাজ করছে, আরও 2-1জন চেষ্টা করছে। তো নাটকেরও আগের যে দিন ছিল, আমি বলবো না যে নাটক ধ্বংস হয়ে গেছে। তখনকার ওই সময়ের জন্য ওই কাজগুলো ভালো ছিল, মানুষের অন্য কিছু দেখার ছিল না বলে ওই নাটকগুলো ওইভাবে দেখতো। এখন অনেক কিছু, ধরেন যে আমি এর মধ্যে 9টা নাটক করলাম। এখন 9টা নাটক আমি কিন্তু 2 দিনে 3টা করে নাটক করেছি এবং বাজেট খুবই কম। তো ধরেন যে নাটকটা 20 লাখ টাকা দিয়ে তৈরি হচ্ছে, ওই নাটক আর এই নাটকের মধ্যে পার্থক্য থাকবে। আমাদের ধীরে ধীরে বাজেট ছোট হয়ে আসার কারণে একজন নাট্যকার যা ঘটাতে চায় বা একজন ডিরেক্টর যা করতে চায়, তা বাজেট স্বল্পতার কারণে এবং আমাদেরও দন্যতার কারণে আমরা ওইভাবে আগাতে পারছি না। তবু যে নাটক দেখছে মানুষ, নাটক টিকে আছে, এর জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা দর্শককে ধন্যবাদ জানাবো। টেলিভিশন পর্দায় আসার পিছনের গল্পটা যদি বলতেন। মূলত আপনাকে যেটা বলবো যে অভিনেতা জাহিদ হাসান যে একটা অসীম শক্তি, বা যাকে বলবো যে সে ওইখানে না থাকলে হয়তো স্বপ্ন দেখতাম না। তো উনি যখন বাসায় আসতো আমি যাইতাম, উনি একদিন বলে যে আমি বুঝতে পারছি তুমি নাটককে অনেক ভালোবাসো, তো যদি টেলিভিশনে কাজ করতে চাও তোমাকে ঢাকায় যেয়ে ঢাকার দল করতে হবে। তো আমি ঢাকায় যেয়ে উনি নাট্যকেন্দ্রে কাজ করে। নাট্যকেন্দ্রে আমাদের তারিক আনাম খান ভাই আছেন, মোশাররফ করিম, তৌকির আহমেদ, ঝুনা চৌধুরী, আরও অনেক বড় বড় অভিনেতারা ওখানে কাজ করে। তো আমি এখান থেকে যে প্রথমে থিয়েটার সেন্টার, তারপরে নাট্যকেন্দ্রে কাজ করি এবং নাট্যকেন্দ্রে কাজ করার আগেই প্রথমে জাহিদ ভাইয়ের একটা ধারাবাহিকে গ্রামবাসীর চরিত্রে অভিনয় করি। তারপর আমাদের গ্রুপের রন্টু ভাই নামে একজন আছে, ওনার নাটকে আমার প্রথম অনিয়ারে যায় 2000 সালে বিটিভিতে। তো প্রথম দিকে জাহিদ ভাইয়ের কাজগুলো টুকটাক করে করতে করতে ধীরে ধীরে অন্য অন্য ডিরেক্টর যখন মনে করলো যে না আমার এই চরিত্রের জন্য ওকে প্রয়োজন, তো আমি ওভাবে ডাক পাই এবং এখন পর্যন্ত ওভাবে কাজ করছি। সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কোনো প্রবাদ বা কোনো মজার গল্প যদি বলতেন। আমি যখন শুনলাম যে আমাদের বৃন্দাবন দাকে পাবনাতে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে পাবনার ভাষা বিশ্ব দরবারে তুলে ধরার জন্য, তো তারপর থেকে আমি চেষ্টা করি, যখনই বলে যে ভাই আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, তো তখনই আমি বলি যে ভাই সিরাজগঞ্জেরটা দেবো। যদি এগ্রি করে আমি কিন্তু সিরাজগঞ্জের ভাষা দিয়েই নাটক বেশি করার চেষ্টা করি, যে আমার সিরাজগঞ্জের মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক, তারা সিরাজগঞ্জের এই শব্দ বা এই বাক্য শুনলে কিন্তু তার মনের মধ্যে মাতৃভাষার যে একটা আকুতি, সেটা কিন্তু বের হয়ে আসবে। তো সিরাজগঞ্জের ভাষায় এর মধ্যে অচিনপুর নামে একটা নাটকে যখন একটা ডায়লগ ছিল এরকম, বলছে যে এ বাবা জামাই, শুনলাম তোমাকে নাকি চাকরির থেকে বের করে দেওয়া হয়েছে, তুমি নাকি খারাপ আচরণ করেছো। আমি বলছি এ শিক্ষছি কাকা, এটা আপনি কী কন, আমি খারাপ মানুষ কি হ্যাঁ, আপনি বলতেন না কি হ্যাঁ, মনে করেন যে নাটিয়ালার নাটি ঠেকান যায়, মুখালার তোর মুখ ঠেকান যায় না, কয় মুখ নিয়ে কিছু মনে করি না। তো ডিরেক্টর দেখি যে হাসে উনি নিজেই ক্যামেরা আপনার শর্টটা কাট করেছে। তো বললাম কী হয়েছে, কবে কী করুন নাটিয়ালার নাটি ঠেকান যায়, এটা আমি মানে এমন হাসি উঠে গেছে, মানে উনি নিজেও খুব মজা পাইছে। এবং আরেকজন হচ্ছে শামিমা নাজদিন, উনি হচ্ছে মমি সিংয়ের ভাষায় ওই যে বলছে ও মায়া মায়া গো কীটা কইন আপনি বাদ কাই নাই, ওই যে মহিলাটা
উনি আমি যখনই সিরাজগঞ্জের ভাষায় অ্যাক্টিং করি উনি আমার মুখের দিকে তাকায় থাকে। বলছি কী হয়েছে আব্বা? ওই যে আপনাদের ভাষা আমার কাছে খুব ভালো লাগে। আমি বলেন কি, আমার তো আপনারটা ভালো লাগে। সব কিছু মিলায় সিরাজগঞ্জের যে আঞ্চলিক ভাষা, এটা অনেক দর্শকও আমাকে রাস্তায় দেখা হলে বলে যে ভাই আপনাদের ওইটা যে ভাষা বলেন কোন এলাকার? সিরাজগঞ্জের। আমার কাছে খুব মিষ্টি লাগে, খুব ভালো মজা। সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা দেশবাসীর কাছে উপস্থাপন করতে পারে আপনার কেমন লাগে? এটা যখন বলে যে ধরুন যে একজন আছে লিবিয়াতে থাকে, উনি কিন্তু আমার মেসেঞ্জারে নক করছে যে ভাইজান আপনার বাড়ি কোথায়, একটু জানাবেন প্লিজ। যখন বলছি আমার বাড়ি সিরাজগঞ্জ, তখন উনি লিখছে যে ভাই আমার মনটা একেবারে জুড়ে গেল। আমি মনে মনে ভাবতেছিলাম যে সিরাজগঞ্জের লোকাল লোক ছাড়া এই টান এভাবে দেওয়া সম্ভব না। তো দোয়া করি ভাই আপনি চালায় যান, আমাদের খুব ভালো লাগে। আমাদের সিরাজগঞ্জের অনেক তরুণ তরুণী আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে হচ্ছে যে আমরা যখন থিয়েটার সেন্টার করতাম তখন শহীদুল আলম সাচ্চু কথা কথা বলতো যে বাবা তুমি যে ক্যামেরাটাকে দেখো ওইটা কিন্তু শুধু ক্যামেরা নয়, এটা হচ্ছে AK-47 রাইফেল। তো ওইখানে তুমি যখন দাঁড়াবা, তখন তুমি যুদ্ধ করবা, তখন তোমার শক্তি নিয়েই তোমাকে যুদ্ধ করতে হবে, কেউ তোমাকে ওখানে বাঁচাতে পারবে না। তো যুদ্ধের ময়দান যেমনটা, অ্যাক্টিংটা ঠিক তেমন, এখানে কেউ কাউকে ছাড় দেবে না। তো যারা থিয়েটার করে তাদেরকে প্রথমত আমি পরামর্শ দিই যে ভাই আপনি আগে ভালোভাবে ভাবেন যে শিল্পের জীবন কষ্টের জীবন, না খেয়ে থাকার মানসিকতা রাখতে হবে, আপনার টাকা পয়সার প্রতি মোহ কম থাকতে হবে। কারণ একজন শিল্পী তো যে কোনো উপায় অবলম্বন করে সে টাকা ইনকাম করতে পারবে না। এখন আমাকে যদি বলে যে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করলে আপনি 10 কোটি টাকা পাবেন, তো আমার পক্ষে কি সম্ভব? তাই না? সেই হিসেবে ধরেন যে আমি অনেক দিন ধরে নাটক করি, আমার একটা চাকরি করি, তারপরও ধরেন যে আমার একটা ফ্ল্যাট কিনতে আমার গাড়ি বিক্রি করতে হচ্ছে, আমার জমি বিক্রি করতে হচ্ছে, তবুও আমি একটা ফ্ল্যাট এখনও নিতে পারছি না, এখনও কিছু বাকি আছে। তাই না? এখন দূর থেকে আমাদের ছোটো ভাইরা হয়তো ভাববে যে অ্যাক্টিং মানে অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু। তো যে কারণে আমার কাছে যারা যারা আসে তাদেরকে বলি যে ভাই এখানে কেউ যে কাউকে আগায় দেবে তা না, তুমি যোগ্যতা নিয়ে আসো, তুমি ঢাকায় আসো, থিয়েটার করো, আমরা বলে দেবো যে এই আমার এলাকার ছোট ভাই, তুমি 10 পা আগালেই তোমরা আমরা ধাক্কা দিয়ে আরও 10 পা আগায় দেবো, তাহলে তোমার 20 পা হবে। তো তুমি সিরাজগঞ্জের থেকে যদি চিল্লাপাল্লা করো হো ভাই আমরা নিলেন না, তো তাহলে তো হবে না। এগুলি তো তোমার হইতে হবে, কারণ বাবাই ছেলের প্রতি কতটুকু কর্তব্য পালন করতে পারে। এটা কিন্তু আমি যেটা বললাম একদম বাস্তব, কাউকে মিথ্যা স্বপ্ন দিয়ে ঢাকায় নিয়ে। কারণ কি ধরেন যে প্রতি বছর 1 লক্ষ নাট্যকর্মীরা আসে অভিনয় জগতে অভিনয় করতে, এর মধ্যে 5 জন বের হয়ে আসে। এখন আমরা কিন্তু আর লোকের গল্পগুলো জানি না, সফল 5 জনের গল্প জানি, যে কারণে স্ট্রাগল করার মানসিকতা নিয়ে এখানে টিকতে হবে, থাকতে হবে। আর সিরাজগঞ্জের কথা বলতে গেলে বলবো কি যে সিরাজগঞ্জের মাটি অত্যন্ত উর্বর, এবং সিরাজগঞ্জের মানুষ যেখানে যেখানে তাদের কর্মক্ষেত্র তৈরি করেছে, এবং আমি বলবো যে মৌলানা ভাসানী থেকে শুরু করে অনেক শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ যারা যেখানে অবস্থান নিয়েছে একদম অবস্থান নেওয়ার মতোই নিয়েছে, কোনো মানে দোদুল্যমানতা নাই। কিন্তু আমাদের দেখেন কণ্ঠশিল্পী যে কয়জন আছে, আমাদের কনক চাপা থেকে শুরু করে শাকিলা জাফর, আরও বেশ কিছু নতুন মেয়ে আছে, তারা অত্যন্ত সুন্দর গান গায়, এবং যারা অভিনয় করছে তৌকির ভাই, জাহিদ ভাই, আলিরাজ ভাই আছে, আরও বেশ কিছু ছেলে মেয়ে কাজ করছে, তারা ওভাবে এখনও নাম করতে পারে নাই, কিন্তু তাদের অ্যাক্টিং লেভেলটা অনেক চমৎকার। আমাদের এই প্রসূন থিয়েটারেরও বেশ কয়েকজন ছেলে কাজ শুরু করেছে, এদের অ্যাক্টিং দেখে আমাকে অন্য গ্রুপের লোকজন কিন্তু বলে যে ভাই এটা কি আপনাদের এলাকার নাকি? হ্যাঁ, তো অ্যাক্টিং তো দুর্দান্ত করে। তো সামনে অনেক ভালো ভালো অভিনেতা বের হয়ে আসবে, এটা আমার বিশ্বাস। অভিনেত্রী বের হয়ে আসবে। স্যার আপনার কিছু নাটকের ডায়লগ শুনে আমরা অংশটা শেষ করতে চাই। আমার হচ্ছে যে এর মধ্যে 1 ঘন্টার 9টা নাটকের শুটিং করেছি, তার মধ্যে
চারটা রিলিজ হয়েছে। একটার নাম মাথা গরম পরিবার, আরেকটার নাম হচ্ছে কিস্তি নিলে জামিন নাই, জামাই দাওয়াত, আর আরেকটা হচ্ছে ভুলে গেলাম আর কি। তো নাটকের ডায়লগ বলতে ওই তো আর কি, যে সিরাজগঞ্জের ভাষার এর মধ্যেও আপনার অচিনপুরে সিরাজগঞ্জের ভাষায় অভিনয় করলাম। একটা মেয়ের সাথে একটা দৃশ্য বেশ ভাইরাল হয়েছে, ডাক দিয়েছে এ গেদি, এ গেদি। তো মেয়েটার দ্বারা বলতেছে যে কী ব্যাপার, আপনি গেদি গেদি করেন কেন? না আমরা সিরাজগঞ্জে না গেদি করে মিয়া করে গেদি কই আমরা আর কি। তো অনেক বড় হয়ে গেছে তো এইটুকুই। আর আমার সিরাজগঞ্জের ভাষা এটা মোটামুটি বাংলাদেশে যারা টিভি দেখে তারা সবাই দেখে ফেলছে আর কি, সিরাজগঞ্জের ভাষার নাটক। ধন্যবাদ অভিনেতা তারিক স্বপন স্যারকে আমাদের গঞ্জের কথায় সময় দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন গঞ্জের কথা পেজের মাধ্যমে আমরা যাতে সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ঈদ মুবারক।